সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত হয়েছেন আমাদের গুণী মানুষ, যিনি একাধারে নাট্য অভিনেতা, নাট্য নির্দেশক, নাট্য রচনা, বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত। এবং আরেকটি বড় পরিচয় আছে, তিনি হচ্ছেন দেশের সুনামধন্য বিনোদন সাংবাদিক। আজকে সেই সব পরিচয় ছাপিয়ে যেই পরিচয়টা নিয়ে আজকে আপনাদের সামনে এসে দাঁড়াবেন তিনি বাংলাদেশের অন্যতম একজন মাইম শিল্পী, যিনি মাইম আর্টের যাত্রা শুরু করেছেন। অনেকগুলো মাইমের প্রদর্শন করেছেন বিভিন্ন সময়ে, আমরা দেখেছি। তার মধ্যে একটি কথা না বললেই নয়, শিল্পকলা একাডেমিতেই যার যাত্রা শুরু হয় এই কিছুদিন আগে। আজকে যে মাইম আর্টটি প্রদর্শিত হবে সেটি এই গুণী অভিনেতার একক অভিনয়, এবং যেটি জুলাই আগস্টে আমরা গত এক বছরে যেই আনন্দঘন সময় উপভোগ করছি, তার পিছনে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সেই যোদ্ধাদের উৎসর্গ করে আজকের এই প্রযোজনা। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, আজকের যেই মাইম আর্টটি প্রদর্শিত হবে শিল্পী নিথর মাহবুবের, তিনি নিজেও একজন জুলাই যোদ্ধা, এবং এই যুদ্ধ করতে গিয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে তার ব্যক্তিগত জীবনে অনেক বাধার সম্মুখীন হয়েছে আমরা জানি। এবং তার একটি চমৎকার চাকরি ছিল, সংবাদ পত্রিকার বিনোদন বিভাগের প্রধান ছিলেন, সেই চাকরিটিও চলে যায়। তো যাই হোক, এগুলো একজন গুণী শিল্পীদের পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা থাকে, এটি হয়তো তারই একটি অংশ। তবে আজকে যে আয়োজনটি হবে, আমরা উদ্বোধন মঞ্চায়ন দেখেছিলাম, এই শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে হয়েছিল। এবং এই মঞ্চ নাটক বা যাই বলি মাইম শিল্পের যে প্রদর্শনী, পুরোটাই অভিব্যক্তির মাধ্যমে উপস্থাপন করবে। এবং আজকে সম্ভবত মাহবুব পুরোটা করবে না, অংশ বিশেষ করবে। তবে যারা পুরোটা দেখেছেন তারা সৌভাগ্যবান, কারণ জুলাইয়ের অনেক কিছু সেখানে উঠে এসেছিল তার অভিনয়ের মাধ্যমে। এবং সেই সাথে এখানে কিছু ভয়েস ব্যবহার করা হয়েছে, যে ভয়েসগুলো অরিজিনাল আমি যতটুকু জানি, যেগুলো তার সাথে ঘটে যাওয়া কাহিনীকেও তিনি এই নাটকের মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে, নির্বাক ভাষায় অভিনয়ের মাধ্যমে প্রকাশ করেছিলেন। নির্বাক ভাষায় সমাজ ও জীবনের গল্প নিয়ে লেখা নিথর মাহবুবের একক অভিনয় রক্তে আগুন লেগেছে। আমরা যার একক অভিনয়, এটি অনেক দুরূহ কাজ, সবার দ্বারা সম্ভব হয় না। আজকে হয়তো এখানে দর্শক কম মনে হচ্ছে, কিন্তু আমি যখন মাহবুব ভাই আমাকে বললো যে এটি উন্মুক্ত রাখবে, গত শোটাতেও আমি টিকিট কাউন্টারে ছিলাম, তো সেখানেও অনেক টিকিট সেল হয়েছে এই একক মুখাভিনয় দেখার জন্য। কিন্তু আজকে যখন এই ছোট্ট একটা হলে উনি বললেন যে আমি উন্মুক্ত রাখতে চাই, বিশেষ দিন, আজকে আনন্দের একটি দিন, এই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে চাই, এটি একটি চমৎকার উদ্যোগ ছিল। কিন্তু আমি ভয়ে ছিলাম যে ছোট্ট একটা জায়গা, এত দর্শক উন্মুক্ত হইলে জায়গা দিতে পারবে কিনা। কিন্তু আজকে বৈরী আবহাওয়া যেমন আমাদের সাথে বিক্রি করছে, সেই সাথে শিল্পকলা একাডেমি গত এক বছর যাবতীয় আপনারা জানেন অনেকটা সেনাবাহিনীদের কবজায় রয়েছে। এবং আমরা যে স্টুডিওটা, গ্রিন রুমটা ব্যবহার করি, সেটিও এখন তাদের দখলে। এরকম একটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে স্টুডিও থিয়েটার হলে শো করতে হচ্ছে। এবং আজকে সবচেয়ে বড় যে বাধার সম্মুখীন হয়েছি, আপনারা অনেকে অবগত, যে শিল্পকলা একাডেমিতে ঢোকার সময় টিকিট দেখাইতে হয়, তাহলে সেনাবাহিনীরা সহজে ছেড়ে দেয়, বুঝতে পারে যে উনি নাটকের দর্শক। কিন্তু আজকে যেহেতু মাহবুব ভাই উন্মুক্ত রেখেছেন, অনেকেই হয়তো গেটে আসছেন এবং সেখান থেকে ফিরে যাচ্ছেন। তো তাদের জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া কিছু বলার নেই। সেই সাথে যারা এই বৈরী আবহাওয়া সমস্ত প্রতিবন্ধকতা ওভারকাম করে আমাদের আজকের এই আয়োজনে সুন্দর একটি দিনে, সুন্দর সোনালী সন্ধ্যায় উপস্থিত হয়েছেন, নিথর মাহবুব তথা মাইম আর্টের পক্ষ থেকে আবারও সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। মাহবুব ভাই সম্পর্কে সবাই আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনে আছি কম বেশি জানি। অনেক বড় একটা লেখা আছে মাহবুব ভাই সম্পর্কে, আমি ব্যাপারটা পড়তে গেলে তার পরিচয়টা অনেকটা সময় লেগে যাবে। আমার মনে হয় যে যেহেতু আমরা সবাই জানি এবং মাহবুব ভাইকে ব্যক্তিগতভাবে আমরা সবাই চিনি, আজকে যারা বক্তা তারাও খুব পছন্দ করেন মাহবুব ভাইকে, তাই আর আমরা সেই পরিচিতি পর্বে
ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, তবে একটি নাটকের পেছনে অনেকের অবদান থাকে, অনেকের পরিশ্রম থাকে। আজকে আমরা এখানে একজনের মোকাবিলায় দেখব। মাইমার্টের পক্ষ থেকে দলপ্রধান নিথর মাহবুব ভাই এককভাবে এটি প্রদর্শন করবে। যদিও তার একটি বিশাল দল রয়েছে, দল নিয়ে বিভিন্ন সময় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় উনি শো করে থাকেন। অতএব একটি দলের পেছনে অনেক কারিগর থাকে, তাদের কথা না বললেই নয়। আজকে যে নাটকটি হচ্ছে, এটির মূল গল্প, ভাবনা, নির্দেশনা এবং অভিনয়ে ইতিমধ্যে বলেছি নিথর মাহবুব। সহকারী নির্দেশনা ও ফটোগ্রাফিতে আছেন দলের অন্যতম সদস্য ফয়সাল মাহমুদ। মিউজিক পরিকল্পনা ও প্রয়োগে আছেন সুভাষিস দত্ত তন্ময়। ব্যানার ও সুভিনার ডিজাইনিং আলেয়া আলো। টিকিট নাইম জান্নাত ব্যক্তি এবং নেপথ্য কর্মী হিসেবে লেমন, টুটুল, রিপন, অনেক, সাকিব, আলমগীর প্রমুখ আছেন। সবাইকে আমরা যারা দর্শক সারিতে আছি তাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, মাইমার্টের জন্য শুভকামনা রইল। আমি আমাদের আজকের এই আয়োজনের যিনি উদ্বোধক এবং সেই সাথে প্রধান অতিথি, তার অনুমতি ক্রমে আমরা অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাই। আজকের উদ্বোধক এবং প্রধান অতিথি রেজাউদ্দৌলা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। যখন তাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকবো, তখন তার সম্পর্কে আরেকটু হয়তো বলবো। এই মুহূর্তে তার অনুমতি দিয়ে আমরা আলোচনা পর্বটা শুরু করতে চাই। ধন্যবাদ। সেই সাথে আমি আমার আজকের আয়োজনের অন্যতম একজন মানুষ, তিনি আমার নাট্যগুরুও বটে, সেই সাথে তিনিও একজন অভিনেতা, নির্দেশক, নাট্যকার এবং তার বেশ কিছু রাজনৈতিক পরিচয় আছে। আমি সেসব ছাপিয়ে আপাতমস্তক একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূর হোসেন রানার কথা বলছি। এবং আমাদের এই নিথর মাহবুব ভাইয়ের অন্যতম একজন কাছের মানুষ নূর হোসেন রানা ভাইকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের নিয়ে মঞ্চে এসে বসবার জন্য। আমি নামগুলো বলছি, অনুরোধ করছি আমাদের নূর হোসেন রানা ভাইকে একে একে নিয়ে আসবার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য গবেষণা সম্পাদক, বিএনপি এবং সাবেক সভাপতি জাসাদের, আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি রেজাউদ্দৌলা চৌধুরী ভাই, সেই সাথে জাতীয় সাংস্কৃতিক জোট জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সম্মানিত মহাসচিব রফিকুল ইসলাম রফিক, জাতীয় জাদুঘরের কর্মকর্তা সৈয়দ সারোয়ার হোসেন এবং মুক্ত গণমাধ্যমের মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আব্দুল্লাহ মজুমদার, সবাইকে নিয়ে মাইমার্টের কর্ণধার, অন্যতম সফল ব্যক্তিত্ব, নাট্য অভিনেতা, গুণী মানুষ, সাংবাদিক নিথর মাহবুবকে অনুরোধ করছি আজকের এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য। নিথর মাহবুব ভাই। আসলে আমি কিছু বলতে চাচ্ছিলাম না, আর বলছি যে একটু উদ্বোধন করতে হবে, এই জন্য আর কি আসা। তো আজকে এই যে ইমনপুরে বৈরী আবহাওয়া এবং আমরা জানি মানিক নিয়ে বিনিময়তে বিশাল অনুষ্ঠান, চতুর্দিকে অনুষ্ঠান, এর মধ্যেও যারা এখানে এসে উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে, মাইন আর্টের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমার যে শহর, ওইটাও ইমন বললো যে জুলাই অভ্যুত্থানের জুলাইয়ের ঘটনা কেন্দ্রিকই আমার এই প্রোডাকশনটা। তো আজকে যারা অতিথি আছে তারাও যে আমরা আসলে এই জুলাইয়ের পরে আমাদের কি প্রত্যাশা, প্রাপ্তি কতটুকু, এবং যারা জুলাই যোদ্ধা তারা কেমন অবস্থাতে আছে এই বিষয়গুলি যদি ওনারা একটু ডিসকাস করে, এটাই আমার চাওয়া। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও মাহবুব ভাই, একটি চমৎকার আয়োজন করেছেন এবং সেই সাথে রক্তে আগুন লেগেছে। রক্ত আসলে সবাই গরম হয়েছিল গত 1 বছর আগে। আমরা হয়তো কেউ মৌনভাবে সম্মতি জানিয়েছি, কেউ সশরীরে উপস্থিত থেকে আন্দোলনে যোগদান করেছি। তাদের মধ্যে অন্যতম মাইমার্টের নিথর মাহবুব ভাই, ফয়সাল ভাই, আপনাদের জন্য শুভকামনা রইল। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অতিথিদের সামনে আমি একটি আবৃত্তি পরিবেশন করতে বলছি। আমরা আবৃত্তি এবং সেই সাথে আলোচনা একে একে দুটো মিলিয়েই শুনতে চাই, যেন আমাদের কাছে বোরিং ফিল না হয়। আমি এ পর্যায়ে আবৃত্তি করবার জন্য আবৃত্তি শিল্পী AKM শহীদুল্লাহ কায়সার ভাইকে ডাইসে ডাকছি। আবৃত্তি নিয়ে আসছেন AKM শহীদুল্লাহ কায়সার।
আমি আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা পথের দিশা। চারিদিকের এই গুন্ডা এবং বদমাইশির আখড়া দিয়ে রে অগ্রদূত, চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে? পারবি যেতে ভেদ করে এই বক্রপথের চক্রবুহ? উঠবি কি তুই পাষাণ ফুড়ে বনস্পতি মহিরুহ? আজকে প্রাণের গৌ ভাগারে উঠছে শুধু চির শকুনি, এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি? ছুটছে পাথর, ছিটাই কাদা, কদর্যের এই হরি খেলায় শুভ্র মুখে মাখিয়ে কালি, ভোজপুরীদের হট্ট মেলায় বাংলাদেশও মাতল বীরে। বাংলাদেশও মাতল বীরে, তপস্যা তার ধুল্ল অরুণ, তারিখানার চিৎকারে কি নামলো ধুলায় ইন্দ্রবরণ। ব্যগ্র করা নগ্র পথিক, কোন পানি তোর শোনাতে সাধ? মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদের ঢক্কানি নাথ? এর মাঝে কি খবর পেলি নব বিপ্লব ঘুরসওয়ারি? আসছে কেহ, টুটল তিনি, খুলল দুয়ার পূব দুয়ারি। ভগবান আজ ভূত হল যে, পড়ে দশ চক্র ফেরে, জবর এবং কাপের মিলে হায় বেচারায় পিঠে তেড়ে। বাঁচাতে তাই আসছে কিরে নতুন যুগের মানুষ কেহ, ধুলায় মলিন রিক্তা ফরণ, সিক্ত আঁখি রক্ত দেহ। মসজিদ আর মন্দির ওই শয়তানদের মন্ত্রণাগার, রে অগ্রদূত ভাঙতে এবার আসছে কি যাঠ কালা পাহাড়? জানিস যদি খবর শোনা, বদ্ধ খাঁচার খেরা টুপে উড়ছে আজও ধর্মধ্বজা টিকির গিঠে দাঁড়িয়ে ঝুপে। নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, থাকতে নারী দেখে শুনে সুন্দরের এই হীন অপমান। ক্রুদ্ধ রোষে রুদ্ধ ব্যথায় ফোঁপায় প্রাণে ক্ষুব্ধ বাণী, মাতালদের ওই ভাটিশালায় নটিনি আজ বিনা পানি। জাতির পরাণ সিন্ধু মথি স্বার্থ লোভী পিশাচ যারা, সুধার পাত্র লক্ষ্মী লাভের করতেছে ভাগ বাটোয়ারা। বিষ যখন আজ উঠল শেষে, তখন কারো পাইনে দিশা, বিষের জ্বালায় বিশ্ব পুড়ে স্বর্গে তারা মেটান তৃষা। শ্মশান সবের ছায়ের গাদায় আজ কেড়ে তাই বেড়ায় খোঁজে, ভাঙন দেবার ভাঙের নেশায় কোথায় আছে চক্ষু বুঝে। তরুণ মনের গহন বনের সন্ধানী, আনিস খবর কোথায় আমার যুগান্তরের খর্গ পানি। এবারে আমি আবৃত্তি করছি নিথর মাহবুবের কবিতা অপেক্ষা। অপেক্ষায় থাকতে থাকতে বয়স বেড়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চোখের জ্যোতি কমে যাচ্ছে, চুলে পাকন ধরেছে, কিন্তু স্বাধীনতার সুফল আমার কাছে স্বপ্ন রয়ে গেল। আমাকে নিরাপদ জন্মভূমি দিতে যারা যুদ্ধ করেছিল, যারা শোষণ নিপীড়ন অভাব দুর্নীতি মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, অতৃপ্ত বাসনা নিয়ে তারা একে একে গত হচ্ছে। স্বাধীনতার সুফল পেতে আমাদের আর কতকাল অপেক্ষা করতে হবে? স্বাধীন দেশে স্বদেশীদের তাণ্ডবে আমরা এখন দিশেহারা। ফুটপাতে, রাজপথে, হাটে, মাঠে, ঘাটে সবখানে অরাজকতা, ক্ষমতার শোষণ আর সাম্প্রদায়িক প্রীতি রাষ্ট্রকে করে রেখেছে খর্বাকৃতি। যে স্বাধীনতা ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া, যে স্বাধীনতা ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া, সেই স্বাধীনতা কুক্ষিগত করে এরা কারা? যুদ্ধ বেঁচে খায়, জনগণের রক্ত চুষে খায় এরা কারা? স্বাধীন দেশে শোষণ করার কেটে ওদের আস্কারা। আয়না খেপার একটিবার মাথায় লড়াই, লাথি মেরে দেশ থেকে
ওদের তারাই। তোমার শরীরে স্বৈরাচারের গন্ধ, শত শত প্রাণের বিনাশ শেষে এখন কার জন্যে তুমি রাজপথে? মরে পচে কবে মাটিতে মিশে গেছে লাশ, এখন তোমার কিসের প্রতিবাদ? তোমাকে ধিক্কার, তুমি শিল্পী নও, সুশীল নও, তুমি তাল চাটুকার, ক্ষমতারই ঢাল। যখন ন্যায্য দাবিতে মিছিলে স্লোগানে মুখরিত ছিল উত্তাল জুলাই, কার কাছে কণ্ঠ ছিল কণ্ঠ তোমার? যখন রাজপথে পুলিশের গুলিতে মরছিল ওরা দলে দলে, তখন কোথায় লুকিয়েছিলে? এখন ফাগুন ছাড়ায় যখন লালে লাল চারপাশ, তুমি বুঝে গেছো ভিড় নড়ছে ক্ষমতার, তাই কালো গহ্বর ছেড়ে এসেছো লালের মিছিলে। তোমার শরীরে স্বৈরাচারের গন্ধ, তুমি দূর হও। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। খুব বেশি কথা বলবো না, ছোট্ট একটি লেখা আছে জুলাই নিয়ে, সেটা পড়বো। আর জুলাই নিয়ে আমার অনেক কষ্ট এখনো আছে। আমরা ভাগ্যচক্রে আমরা বেঁচে আছি। 5 আগস্ট আমরা মারা যেতে পারতাম ফ্যাসিস্ট হাসিনার দোসরদের গুলিতে, কিন্তু আমরা বেঁচে আছি। আমার সন্তানদের জীবনের বিনিময়ে আমরা প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছি। কিন্তু আমার সবচেয়ে গত 5 আগস্ট এক দফা ছিল খুনি হাসিনার পতন। আর আমাকে যদি এখন বলা হয় আপনি এক দফা কি চান, আমি এক দফা চাই আমার এই সন্তানদের হত্যার বিচার। আজ 365 দিন পার হয়ে গেল, আমাদের সন্তানদের লাশ পচে গলে মাটিতে মিশে গিয়েছে, কিন্তু যারা ওদেরকে মেরেছে, হত্যা করেছে নির্মম ভাবে, ছোট ছোট কলিগুলোকে ফুল হয়ে ফুটতে দেয়নি, তারা এখনো নিঃশ্বাস নিচ্ছে, তারা এখনো প্রতিদিন ভাত খাচ্ছে, প্রতিদিন ঘুমাচ্ছে। আমার শুধু একটাই চাওয়া, তাদের যেন হত্যার বিচার করা হয়। এবং পরে যে সরকার আসুক, কে আসবে না আসবে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু আমার এই সন্তানদের হত্যাকারীদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর এই সন্তানরা যে উদ্দেশ্যে মারা গিয়েছে, যে আমাদের এই দেশ বাংলাদেশ একটি সুজলা সুফলা সুন্দর ভ্রাতৃত্বে পরিপূর্ণ একটি দেশ হবে, অন্যায় থাকবে না, বৈষম্য থাকবে না। পরের যে সরকাররা আসবেন, যারা কাজ করবেন দেশ নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, তারা যেন এই দেশে তাদের এই চাওয়াটাকে পূরণ করেন। অনেক সমস্যা, অনেক অসঙ্গতি, তবুও আমরা স্বপ্ন দেখে একদিন সব ঠিক হয়ে যাবে। মিথুন বাবু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজন করার জন্য। আজকে 5 আগস্ট আমি একা, ভীষণ রকম একা হয়ে যাব জানি। নিঃসঙ্গতার বেলা অবেলায় বিশাল সমুদ্র তীরে একাকিত্বের স্নানে ভেজা চুপচুপ হয়ে যাব। তারপরও তোমার নিষ্ঠুরতার ব্যালট বাক্সে ভোট দিব না। আমার সন্তান সম শিশুর বুকে যে গুলি চালালো, সে যতটা অপরাধী, তার এই নির্মম পৈশাচিকতার ব্যালটে যে সিল মেরে বৈধতা দেয়, সেও সমান অপরাধী। আমি তাকে ঘৃণা করি, প্রচন্ড রকম ঘৃণা করি। হোক সে আমার এক জনম কিংবা 1000 জনমের প্রিয় প্রেমী, যাকে ছাড়া একটা মুহূর্ত নিঃশ্বাস নেয়া আমার জন্য ছিল অকল্পনীয়। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রিয় অভিনেত্রী আলিয়া আলোকে। আলিয়া আলোর সাথে মনে হয় আমরা সবাই একমত। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, সেই হত্যাকারী বিচার জানি না আমরা দেখে যেতে পারবো কিনা, তবে প্রত্যাশা করতে দোষ কি। আবার ধন্যবাদ আলিয়া আলোকে। সম্মানিত সুধীজন, এ পর্যায়ে থেকে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথিদের মধ্যে যারা বসে আছেন তাদেরই একজন। আপনারা অনেকেই তাকে চিনেন, মুক্ত গণমাধ্যম মঞ্চের যিনি মুখপাত্র মোহাম্মদ আব্দুল্লাহ মজুমদার। আমি ডেকে নিচ্ছি মোহাম্মদ আব্দুল্লাহ মজুমদার ভাইকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমাদের মুক্ত গণমাধ্যম মঞ্চ সমালোচিত আমাদের যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটাকে আমরা গণমাধ্যম কর্মীদের মধ্যে থেকে প্রেজেন্ট করার একটা প্ল্যাটফর্ম। এখন পর্যন্ত বাংলাদেশে আমরাই মনে হয় গণমাধ্যম থেকে অভ্যুত্থানটাকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে ধারণ করছি। উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত শিল্পীগণ,
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে আমাদের মুক্ত গণমাধ্যম মঞ্চের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 1971 সালে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যে রক্তক্ষয়ী সংঘর্ষটি হয়েছিল, 25শে মার্চ কালো রাতের যে গণহত্যা হয়েছিল, সেটা কিন্তু আমরা দেখার সুযোগ হয়নি। আমাদের অনেকেরই জন্মের পরে, কিন্তু আমাদের সংবিধানের যে 4টি মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ক্ষেত্রে আমরা সম্ভবত কিছুই অর্জন করতে পারি আজকে 54 বছর। তাই আমাদেরকে স্বাধীনতার পর বাংলাদেশ নামে একটা রাষ্ট্র সৃষ্টি হওয়ার দীর্ঘ একটি সময় পরও আমাদেরকে এতগুলো জীবন দিতে হলো। আবার নিজেদের টাকার বুলেটে আবার নিজেদেরকেই আমরা বুলেটের সঙ্গে আবার নিজেদেরকেই আমরা বলিদান করতে হবে। তো আমাদের শিল্প, সংস্কৃতি, প্রশাসন, আমাদের বিচার ব্যবস্থা, আমরা আসলে এলিট একটি শ্রেণীকে আমাদের রাষ্ট্রের প্রতিটি স্তর থেকে এলিট ভিত্তিক যে ব্যবস্থাটি, সেটি দূর করার জন্যই আমাদের সংগ্রাম 71-এও ছিল, গত 24-এও ওই লক্ষ্যে আমাদের সংগ্রামটি হয়েছিল। কিন্তু দেখা যায় দিন শেষে আজকে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের এতগুলো প্রাণ ঝরে যাওয়ার 1 বছর পর, 1 বছর যেতে না যেতেই আমরা আবার ওই এলিট ভিত্তিক হয়ে গেছি। একটি অভিজাত ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, ওই সমাজ ব্যবস্থার দিকে সম্ভবত আমরা ধাবিত হচ্ছি। গতকালই একটা বেসরকারি একটা সংস্থা থেকে বলা হয়েছিল যে ফ্যাসিবাদের বিদায় করতে সক্ষম হলেও ফ্যাসিবাদ চর্চাটা এখনো চলছে। ফ্যাসিবাদ না, শুধু আমাদের এখানে আগে অনেক অংশে আগের চেয়ে আরো বেশি আমরা অভিজাত শ্রেণীর পূজারী হয়ে গেছি। একটা সময় আমরা শুনেছিলাম যে অমুকের বিকল্প নাই, তমুকের বিকল্প নাই, অমুকের বিরুদ্ধে বলা যায় না, তমুকের বিরুদ্ধে বলা যায় না। আপনি চাইলে আপনার সৃষ্টিকর্তার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধেও বলতে পারেন, কিন্তু অমুকের বিরুদ্ধে বলা যাবে না, এরকম একটা ধারণা সৃষ্টি হয়েছিল। জুলাই অভ্যুত্থানের পরও আমরা দেখতে পাচ্ছি কিছু লোককে তার অনুসারীরা ওই ধরনের একটা জায়গায় একটা দেবতার আকারে উপস্থাপন করার চেষ্টা করছেন। একজন মানুষ যে আমাদের মতো মানুষ, আমি একজন মানুষ, সবাই আমার সমান। কারো কাছে কেউ দেখতে ভালো, কেউ দেখতে একটু কালো, আবার কারো টাকা পয়সা, ধন সম্পদ বেশি, প্রভাব প্রতিপত্তি বেশি, কারো আবার কম। কিন্তু আমরা এই বৈষম্যের অবসান আমরা এখন কোথাও দেখছি না, বরং কোথাও কোথাও আমরা এটার আরো আগের চেয়ে আরো বেশি দেখতে পাচ্ছি। এখানকার কথাই বলি, আজকে আমি এখানে ঢোকার সময় যে এটা কেউ বলেছে যে এখানে সেনাবাহিনীরা থাকেন, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে আমার পকেট টকেট খুলে আমার আইডি কার্ডটা দেখায় তারপর আমাকে এখানে ঢুকতে হয়েছে। এটা একটা জাতীয় শিল্প চর্চার জায়গা। পশ্চিমা বিশ্বে নিজেদের সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কোটি কোটি টাকা খরচ করেন। কিভাবে তাদের হেজিমনি, তাদের সংস্কৃতি তারা বিশ্বের অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিতে পারে। কিন্তু কত নিম্নমানের মন মানসিকতা, কত দুর্ভাগ্যজনক হলে যেখানে আমাদের সংস্কৃতির চর্চা হয়, যেখান থেকে আমাদের বাঙালি বাংলাদেশিদের সংস্কৃতিগুলা ছড়িয়ে দেওয়া হয়, সেখানে একজন মানুষ ঢুকতেও, সেখানে তো মানুষকে টাকা দিয়ে নিয়ে আসা দরকার। এখানে আমাদের নাটক, আমাদের গান, আমাদের শিল্পকলা এগুলো দেখার জন্য, কিন্তু সেখানে ঢুকতেও দেখা যায় আমাদের করতে হয়, বাধার সম্মুখীন হতে হয়, অনেকগুলো প্রশ্নের জবাব দিয়ে এখানে ঢুকতে হয়। আজকে আমরা অমুক রাস্তা দিয়ে যেতে পারি না, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যেতে পারি না, অমুকের বাসভবন দিয়ে বাসভবনের পাশের রাস্তা দিয়ে আমরা যেতে পারি না। অথচ আমাদের টাকায়, আমাদের ঘাম জড়া টাকায়, এই জনগণের ঘাম জড়া টাকায় আমরা একটু অসচেতন হওয়ার কারণে আমরা এটাও জানি না তার যে কয়েক কোটি টাকার গাড়িটা রাস্তায় ধরিয়ে বেড়াচ্ছে, ওই গাড়িটা আমার টাকায় কেনা। তাই আমরা প্রতিবাদ করতেও ভুলে যাই। তারাও আমাদের কণ্ঠবোধ করে ফেলে সময় মতো, জায়গা মতো।
তো আমি চাই আমাদের শিল্পকে, আমাদের সমাজ ব্যবস্থাকে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে, যে অভিজাত শ্রেণী ভিত্তিক আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা হয়ে গেছে, শিল্প, সংস্কৃতি, সমাজ, রাষ্ট্র সব জায়গায় যেন আমাদের এই বৈষম্যটা আমাদের দূর হয়। আর সবচেয়ে বড় কথা হলো জুলাইয়ে আমরা যেমন 16 বছরের মাথার উপর চেপে থাকা একটা জগদ্দল পাথরের বিরুদ্ধে গুলির সামনে আমরা দাঁড়াতে পেরেছি, মৃত্যুর আগ পর্যন্ত আজীবন যাতে আমরা এরকম বৈষম্যের বিরুদ্ধে, যেই আমাদের হোক, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, অমুক অমুক আমার দলের নেতা, যে বলুক, আমরা যাতে তার বিরুদ্ধে তার চোখের চোখ রেখে কথা বলতে পারি, এই প্রশ্নটা আমাদের সবাই থাকা উচিত। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আব্দুল্লাহ মজুমদারকে। চমৎকার বলেছেন, সমসাময়িক বিভিন্ন প্রেক্ষাপটকে তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন। আবারও নিথর বাবু এবং মাইমাটের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আমাদের অতিথি হয়ে আজকে মঞ্চে আসবার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে থেকে নিচ্ছি। প্রথমেই যাকে ডাকবো তার আগে একটু বলি, আমাদের এই যুদ্ধ, এই চেতনা, বাঙালির রক্ত জাগরণ করার লেখনী কার্যক্রম, যিনি আমাদের পথ দেখিয়েছেন, আমাদের অধিকার নিয়ে কথা বলবার জন্য, সামনে এগিয়ে আসবার জন্য সাহস জুগিয়েছেন, এবং যার লেখার মাধ্যমে আমাদের সারা বিশ্বের টনক নড়েছে, বিশেষ করে একসময় ইংরেজরা আমাদেরকে শাসন করতো, তাদের টনক নেড়েছে, সেই দুঃখু মিয়া অর্থাৎ নজরুল প্রেমী, অসম্ভব নজরুল প্রেমী। এবং আজকের 24 যে জুলাই আন্দোলন অনেকেই বলে থাকেন সেই বিদ্রোহী কবিতা কিংবা সেই সময়ে নজরুলের লেখা, তার যে সাহসিকতা, সেগুলো শক্তি জুগিয়েছে জুলাই বিপ্লবের পিছনে। আমি সেই নজরুল প্রেমী একজন মানুষ, যার অনেক গুণে গুণান্বিত অনেকগুলো ডেফিনেশন আমরা চাইলে বলতে পারি, কিন্তু তিনি সেগুলো কখনোই বলতে পারেন না। উনি একটা পরিচয় বলেন যে যদি আমার সম্পর্কে কিছু বলতে হয় তাহলে বলো জাদুঘরের কর্মকর্তা, এর বাইরে কিছু বলতে উনি নিষেধ করেন। আজকে আমিও তাই নিষেধ শুনি তাকে ডাকছি। জাতীয় জাদুঘরের কর্মকর্তা সৈয়দ সারোয়ার হোসেন, নজরুল প্রেমী, আজকে আমাদের বিশেষ অতিথি, ডেকে নিচ্ছি সারোয়ার ভাইকে। আসসালামু আলাইকুম সারোয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘদিন ঠান্ডায় যাচ্ছে না, কাশি যাচ্ছে না দীর্ঘদিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং উদ্বোধক বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব রেজাউদ্দৌলা চৌধুরী ভাই এবং জাসাসের সাবেক সভাপতি উনি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাই মার্ট আয়োজিত আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজন করেছেন, বিশেষ করে আমি মাই মার্টের প্রধান ব্যক্তিত্ব যিনি নিথর মাহবুব, কবি ও সাংবাদিক, দেখলাম যে উনি আসলে প্রতিবাদী কবি। যে কবিতা আবৃত্তি আমরা শুনলাম ওনার আসলেই প্রশংসনীয়। আমি তাকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্য। আর প্রথমেই ধন্যবাদ জানাই, প্রথমেই স্মরণ করতে চাই যে গত 1 বছর পূর্বে আজকের এই 2004 সনের 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্ট আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন এবং যারা নানাভাবে নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকের দিনটি আপনারা প্রত্যেকেই আমার মনে হয় আমার মতো যেভাবে স্মরণ করছেন গত বছরের জুলাই আগস্টের দিনগুলো। আমিও শাহবাগে যেহেতু কর্মরত আছি, এই শাহবাগে জাদুঘরে কর্মরত থেকে শাহবাগের কর্মকাণ্ড আমি নিজেও দেখেছি। সব কথা আমরা ব্যক্ত করতে পারি না। আজকে মনে হয় আমাদের বুকের উপর থেকে যে জগদ্দল পাথর সরানো হয়েছে গত 5ই আগস্ট জুলাই আন্দোলনের যে মায়ের সন্তানেরা তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যে উদ্দেশ্যে দিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, তার কতদূর হবে, কতদূর সেই বৈষম্যহীন বাংলা আমরা গড়ে তুলতে পারবো তা জানি না। তবে আমি একটি কথা বলতে চাই যে যারাই আগামী দিনে এই দেশ পরিচালনায় আসবেন, তারা স্মরণ রাখবেন যে কোন স্বৈরাচার দীর্ঘদিন টিকতে পারে না, সে যত বড় শক্তিশালী হোক না কেন।
আমি কথা বাড়াতে চাই না। মাইম আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ুক এবং আমাদের যাদের পৃষ্ঠপোষকতা করার, এই মাইম শিল্পকে যাদের পৃষ্ঠপোষকতা করার ক্ষমতা আছে বা করতে পারার মতো অবস্থানে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে এই শিল্পকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য, বিশেষ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যেন এই মাইম শিল্পকে পৃষ্ঠপোষকতা করে। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি শেষ করছি। ভবিষ্যতে আবারও দেখা হবে এ ধরনের কোন অনুষ্ঠানে, এবং মাইম আর্টের সর্বাঙ্গীন সফলতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আসলে উনি খুব ভালো বলেন, কিন্তু ওনার শুরুতেই বলে নিয়েছেন যে গলায় একটু সমস্যা হচ্ছে বলে আজকে হয়তো বললেন না, কিন্তু উনি, আমি জানি নজরুলকে নিয়েও অনেক কিছু বলবার ছিল তার। তারপরেও আজকে এই অসুস্থ শরীরেও বৈরী আবহাওয়ার মধ্যে সারার ভাই অন্যতম একজন বিশেষ অতিথি আমাদের আসবার জন্য আবার মাইম আর্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীজন, এই পর্যায়ে আমরা একটা আবৃত্তি শুনি, কি বলেন? হ্যাঁ, একটা আবৃত্তি হয়ে যায়। ডেকে নিচ্ছি ইসরাত ঝিমিকে, মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে ইসরাত ঝিমি। শুভ সন্ধ্যা সবাইকে। মোহাম্মদ শাহ আলম জাহাঙ্গীরের জুলাই রচিত একটি কবিতা পড়ছি। রক্তাক্ত জুলাই মানচিত্র। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ছোপ ছোপ রক্তে ভেজা রাজপথ রক্তিম আলপনায় আঁকা, উর্বর পলল স্বদেশের মৃত্তিকা, মানচিত্র আজ সিক্ত রক্তে, অশ্রুধারা যেন শ্রাবণ ধারা, ভারী বর্ষণে বহমান নদী যেন সফির সমুদ্র, উত্তাল উর্মিমালা। হঠাৎ জলোচ্ছ্বাসে উপচে পড়েছে বাড়ি, শান্ত দিঘি আজ যেন অশান্ত, মাঠ ঘাট নদী শহর বন্দর মহাপ্লাবনে আজ যেন প্লাবিত। কি বেসামাল জোয়ার, মুষ্টিবদ্ধ কি উদ্ধত গ্রন্থের বাহু, কি কঠিন প্রস্তর সমচোয়াল নওজোয়ানের। অসীম সাহসী নিরস্ত্র যোদ্ধা ওরা, বুক পেতে দেয় সদর্পে সহসা মরণাস্ত্রের সম্মুখে। টলাতে পারেনি এতটুকু, বিক্ষুব্ধ ঘাতকের নৃশংসতায় কেঁপে উঠে হৃদয়। ওরা কারা? সাইদের বুকে চালাই গুলি, কাকে মারে লাথি, কাকে ধরে টুটি চেপে, কার বুক করে খালি। যে শিশুটি ছাদে উঠে খেলতো, নীল আকাশে উড়াতো ঘুড়ি, যে শিশুটিকে কাঁধে নিয়ে এসে খেলে বেড়াতো তার চাচা, আপন ঘরে এনেছে। এমনই কত কচি শিশুর বুক হলো ঝাঁঝরা, পড়ে রইল ছোট্ট দেহ, রক্তাক্ত হলো মায়ের সবুজ আঁচল। দানব আজ দানব নয়, মানব এখন দানবের উত্তরসূরি। ঘুমট নিস্তব্ধ আকাশে প্রকম্পিত হলো বজ্র নিনাদ দিক বিদিক, গগন বিদারী আর্তনাদে চৌচির হলো সব স্বপ্ন সব আশা। সহসা নিভে গেল অমূল্য জীবনের আলো, সহসা নিভে গেল অমূল্য জীবনের আলো। ধন্যবাদ।
ইসরাত ঝিমিকে, আমাদের যাদের বক্তব্য শুনতে শুনতে কিছুটা জীবনই চলে এসেছিল, সেটা মনে হয় দূর হয়ে গেল ঝিমির এই আবৃত্তিতে। আবারও আপনাকে আমাদের মাইমাকের পক্ষ থেকে সাধুবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আবারও একটু আলোচনা পর্বে যাচ্ছি। সংক্ষিপ্ত কিছু বলবার জন্য আজকের ওই আয়োজনের অন্যতম আমাদের অতিথি জাসাদের কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রিয় মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ বিল্লাল হোসেনকে ডেকেছি। রক্তে আগুন লেগেছে নিঠুর মাহমুদের এই মূকাভিনয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার রাজনীতি গুরু, যার হাত ধরে আমি জাসাসে পদার্পণ করেছি, আমার প্রিয় নেতা রেজাউদ্দৌলা চৌধুরী ভাই, উপস্থিত আছেন জাসাসের যুগ্ম আহ্বায়ক রফিক ভাই এবং সাবেক জাসাস নেতা নুর হোসেন রানা ভাই সহ উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের যে অনুষ্ঠানটা করা হচ্ছে এটা গত 24-এ আসলে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা কিন্তু যারা রাজনীতি কর্মী 17 বছর ধরে রাজনীতি করে আসছি এবং জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং যারা আহত আছেন তাদের সুচিকিৎসার দাবি করছি এবং আগামী দিনে যারা বাংলাদেশের সরকারে আসবে তাদের কাছে জোর দাবি যেন এই আহতদের সুচিকিৎসা এবং যারা মারা গেছে তাদের জন্য বিচার হয়। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। গল্পটি খুব চমৎকার বললেন। ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি শাহ মোহাম্মদ বিল্লাল হোসেন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা পর্বে আমার মনে হয় জমিয়ে দেওয়ার জন্য যাকে প্রয়োজন তার সম্পর্কে শুরুতে কিছুটা বলেছিলাম। অনেক গুণে গুণান্বিত ব্যক্তিত্ব এবং একাধারে অভিনেতা, নির্দেশক, নাট্যকার, সেই সাথে সাংস্কৃতিক কর্মী, অনেক কিছুর সাথে সম্পৃক্ত। আমাদের অনেকেরই নাট্যগুরু, অনেক বছর যাবৎ যিনি নাট্যাঙ্গনের সাথে সম্পৃক্ত এবং তাকে ডাকার আগে তার একটি আয়োজন আছে এই মাসের সামনে 23শে আগস্ট জাতীয় নাট্যশালার বড় হলে। তার একটি চমৎকার প্রযোজনা রয়েছে দলের অন্যতম নাটক, বাংলাদেশ এবং ভারতের একমাত্র জাতীয় কবিকে নিয়ে মঞ্চ নাটক দামাল ছেলে নজরুল। এই সুযোগে আমি এই দামাল ছেলে নজরুলকে প্রচার করে নিলাম। আপনারা সবাই 23শে আগস্ট আসবেন, মঞ্চে এখন বক্তব্য রাখবেন সবার প্রিয় হাসিমুখ মানুষ নির্বাচন করা। মায়ানমার একটি সংগঠন আজকের আয়োজিত এই অনুষ্ঠানে আমি বক্তব্য পাই না। অনুষ্ঠানে প্রধান অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিএনপি তথ্য গবেষণা সম্পাদক, জাসাসের সাবেক সভাপতি, আমার হাতের গুরু, যিনি আমাকে এনেছিলেন এই সাংস্কৃতিক অঙ্গনে, পুরন ঢাকা থেকে তৈরি করেছিলেন আজ থেকে 25 বছর আগে। সে 25 বছর আগে কৌতুল থানার সভাপতি হিসাবে উনি আমাকে হাতে করে দিয়েছিলেন। সে রেজাউদ্দৌলা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এশিয়া মহাদেশের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর রেজাউদ্দৌলা চৌধুরী। আজকে জুলাই আগস্টের ছাত্র জনতা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মঞ্চে বসে আছেন আমার বন্ধুবর, জাতীয়তাবাদী সংস্কৃত যোগে বিপ্লবী মহাসচিব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাবেক সহসভাপতি এবং জাসাসের কেন্দ্রীয় কমিটি শাহ মোহাম্মদ বিল্লাল ছোট ভাই, বিপ্লবী নেতা। বসে আছেন সারোর ভাই, জাতীয় জাদুঘরের সিনিয়র কর্মকর্তা শেখ সোহরাব হোসেন সহ আজকে সামনে যারা উপস্থিত আছেন আমার সাথী বন্ধুরা, মাইম আর্টের নিথুর মাহমুদের একক অভিনয়। মাইম আর্ট এককভাবে যখন কাজ করত তখনই আমি বলছিলাম একটি প্ল্যাটফর্ম দাঁড় করা, যে প্ল্যাটফর্মের মাধ্যমে 50টা ছেলেপেলে নিয়ে আমি মুভ করতে পারবেন, বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলি অংশগ্রহণ করতে পারবেন। সেই মাইম আর্টে আজকে 17 বছর যাবৎ কাজ করে যাচ্ছে এই সংগঠনটি এবং তার কষ্টের মাধ্যমে সংগঠনটা সে কাজ করে যাচ্ছে। যাই হোক, এবং সে
5ই আগস্টের জুলাই যোদ্ধা। আপনারা জানেন সে একটি পত্রিকায় সাংবাদিকতা করতেন, সংবাদ, দৈনিক সংবাদ। সে সত্যিকারের যে রিপোর্ট করতেন সেটা বাধার কারণে তাকে চাকরিচ্যুত করতে হয়েছে, বের করে দেওয়া হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে। বিভিন্নভাবে যারা ফ্যাসিস্ট সরকারের দালালরা তাকে অনেক কিছু বলেছে। শিল্পকলা একাডেমিতে সে খুব কষ্ট করে তার অবস্থান তৈরি করেছে। আপনাদেরকে বুঝতে হবে, আমাদের সংগঠনের 5 জন জুলাই যোদ্ধা আছে। আলেয়া বেগম আলু, ফাইসাল আহমেদ, এভাবে অনেক ছেলেপেলে যারা জীবনকে হাতে নিয়ে যারা কাজ করেছে। আমি যেখান থেকে মুভমেন্ট শুরু করেছিলাম কার্জন হলে 5ই আগস্ট, 4ই আগস্ট, ওই আওয়ামী লীগের যারা দালালরা যারা ওরা আমাকে মারতে এসেছিল কার্জনের সামনে, আমার সামনে চাঙ্গারপুরে নিহত হয়েছে যে ছবি, তাদের এই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। আর আমি বক্তব্য দিতে পারি না, যেহেতু আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, বিশেষ করে আমি নিতুর মাহমুদ ব্যাপারটা বলবো, সে কাজ করে যাচ্ছে, তাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন এবং আমি আশা করবো আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি যিনি উদ্বোধন করবেন আমার নেতা রেজাউদ্দৌলা ভাইকে বলবো যে সে আগামীতে একটি মাইন্ড উৎসব করতে চাচ্ছে। এই ব্যাপারটা আপনি সাপোর্ট করবেন। 2 দিন ব্যাপী 3 দিন বছর যাই হোক সে কষ্ট করে করবে। তার গ্রুপে 100 জন ছেলে পেলে আছে। আগামীতে সে ভালো ভালো বিষয় ভিত্তিক প্রোগ্রামগুলি মাইমের মাধ্যমে তুলে ধরবে। আর আপনারা জানেন মাইম মুকাভিনয়, মুকনাটক, এই নাটকে পার্থপ্রতিম মজুমদার প্রথম তার হাত দিয়ে কিন্তু তৈরি করেছে। তাই ধারাবাহিকতায় নিতুর মাহবুব খুব কষ্ট করে সংগঠন চালিয়ে যাচ্ছে, তাকে আপনারা সাপোর্ট করবেন। আজকের আমার বক্তব্য এখানে শেষে আমি বলবো যে আমাদের একটি সংগঠন, যে সংগঠনটি প্রগতিশীল চিন্তাধারা, নাট্য আন্দোলনের সঙ্গে জড়িত, জেনেসিস থিয়েটার। আপনারা জানেন 35 বছর তার প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 23শে আগস্ট জাতীয় নাট্যশালায় বন্ধ। আমরা সেই অনুষ্ঠানে নজরুল তারকা সম্মাননা পদক প্রদান করব। পাশাপাশি এপার বাংলা ওপার বাংলার একটি মাত্র নাটক, যে নজরুলের শৈশব, কৈশোর, তারুণ্য, তার জীবন কর্মের উপর এই নাটকটি 32তম প্রদর্শনী আমরা মঞ্চে আনব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি যে সংগঠনের সঙ্গে জড়িত, সে সংগঠনের নজরুলকে নিয়ে অনেকগুলি নাটক মঞ্চে এনেছি। লিচু চোর, খুঁটি কাঠবিড়ালি, দাওয়া ছিলেন নজরুল, নবাব নামতা, সকালবেলার পাখি, দুরন্ত নজরুল। এইসব নাটক আমাদের সংগঠনে বিভিন্ন মঞ্চায়ন করে আমরা আসছি। বাংলাদেশ টেলিভিশন চ্যানেল 1, ATN বাংলা সহ প্রত্যেকটা চ্যানেলে আমার নাটক যাচ্ছে। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা। এই গতবারে নজরুলের জন্মবার্ষিকীতে আমরা প্রোগ্রাম করেছি 4টি জায়গায়। বাংলা একাডেমিতে জাতীয় প্রোগ্রামে, যে প্রোগ্রামটি দেখবো এবার জগৎটাকে, এটা প্ল্যানার গ্রন্থনা আমার, 40টা ছেলে পেলে কাজ করেছে ওখানে। মানিকগঞ্জ ডিসি ইনভাইটে দামাল ছিলেন নজরুল, 30তম প্রদর্শনী আমরা করেছি। নজরুল ইনস্টিটিউটে 31 তারিখে আমরা এই দামাল ছিলেন নজরুল 31তম প্রদর্শনী করেছি। এটা লতিফুল ইসলাম সিবলি ভাইয়ের ইনভাইটে আমরা মঞ্চায়ন করছি। যাই হোক, আগামীতে আমরা নজরুলের উপর যে নাটকগুলি করতে যাব, মৃত্যু খোদা সহ বেশ কিছু প্রোডাকশন হাতে নিচ্ছি। আর আপনারা জানেন আমরা পথনাটক, মঞ্চ নাটক, শ্রুতি নাটক, এই নাটকের উপরে আমরা কাজ করে যাচ্ছি। তা আপনাদের সহযোগিতা কামনা করি। এই বলে আজকে মাইমার্টকে ধন্যবাদ দেব এবং যারা আপনারা দর্শকরা আছেন, আপনারা মুখাভিনয় দেখবেন, তার বেশ কিছু মেসেজ নিয়ে এসে যে মঞ্চে এনেছে,
আপনি এর আগেও অবশ্যই দেখেছেন, এবারও সে জুলাই যোদ্ধার উপরে একটি বিশেষ মানে মাইন্ড মোকাবিলা করবে, তার একক করবে না, তাকে সাপোর্ট করবেন আপনারা। আপনারা এসছেন, খুশি হবেন, এই সময় সব জায়গায় অনুষ্ঠান হতে যাচ্ছে। এই বলে আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় মানুষ, প্রিয় মুখ, জেনেসিস থিয়েটারের দলপ্রধান নিথুর মাহবুব ভাইয়ের খুব কাছের একজন মানুষ, বন্ধুবর নূর হোসেন রানা ভাইকে। নূর হোসেন রানা ভাইয়ের কথায় 3টা বিষয় একটু কোট করে বলছি। এটি হচ্ছে উনি বলতেছিল যে 4টা প্রোগ্রাম ওনার নজরুলের জন্মবার্ষিকীতে গিয়েছে, তার 3টা বলেছে। আরেকটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে ওই দিন একটি ম্যাগাজিন অনুষ্ঠান যায় পেটবইবার জগৎটাকে, সেটি তার নির্দেশনায় প্রচারিত হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে। নজরুলকে নিয়ে উনি সত্যিকার অর্থে অনেক কাজ করে যাচ্ছেন। দীর্ঘজীবী হন নূর হোসেন রানা ভাই। এবং যে দাওয়াতটা উনি দিলেন, শুরুতে আমিও একটু বলেছিলাম যে 23শে আগস্ট নজরুলের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে নজরুলের জীবন কর্ম নিয়ে নাটক দাওয়ান ছেলে নজরুল নাটকের 32তম মঞ্চায়ন হবে। সেখানে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি সবাই নিথুর মাহবুব ভাই খুব কাছের একজন মানুষ, এবং তিনি ওই নাটকটিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মাহবুব ভাইয়ের আজকে আমরা দেখব তার সংলাপ ছাড়া অভিনয়, এবং সেদিন আমরা সংলাপ নিয়ে অভিনয় দেখব। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, প্রত্যাশা করব নজরুলকে যারা ভালোবাসেন তারা অবশ্যই 23শে আগস্ট এবং মাহবুব ভাইকে দেখার জন্য তার উনি যে সংলাপ দিয়েও অভিনয় করতে পারেন, যারা এখনো দেখেননি তাদের দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সম্মানিত সুধীজন, এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের বিপ্লবী মহাসচিব, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের অন্যতম নেতা, জাসাদের যুগ্ম আহ্বায়ক, এবং তার কণ্ঠ শুনে বুঝবেন উনি হয়তো ছাত্র জীবন থেকেই হাজারো বক্তা ছিলেন। আমি তার অনেকগুলো বক্তব্য শুনেছি, শুনতেই ইচ্ছে করে। জানি না আজকে কতটুকু বলবেন, তবে আমি এই পর্যায়ে তার কাছ থেকে শ্রুতিমধুর কিছু কথা শুনবার জন্য দায়িত্বে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছেন রফিকুল ইসলাম রফিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নিথুর মাহবুব এর মোকাবিলায় সন্ধ্যা আজকে বিষয় জুলাই আগস্ট বিপ্লবীদের শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করে আজকে এই মোকাবিলায় সন্ধ্যা অনুষ্ঠিত হবে। আপনারা প্রত্যেকেই অপেক্ষায় আছেন, প্রতীক্ষায় আছেন নিথুর মাহবুবের মোকাবিলা দেখার জন্য। 2024 সাল 1 জুলাই থেকে শুরু করে 29 জুলাই একটি অধ্যায়। আমি এই অধ্যায় সহ 5 আগস্ট পর্যন্ত যে সমস্ত বীর সেনানী শাহাদত বরণ করেছেন, প্রায় শাহাদত বরণ করেছেন এই আন্দোলনে 16শত শিশু, কিশোর, যুবক, ছাত্র, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শ্রমজীবী মানুষ সহ সর্বস্তরের মানুষ সহ এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে 1 মাসে 36 দিনে প্রায় 16শত মানুষ শাহাদত বরণ করেছেন। আহত হয়েছেন হাজার হাজার লোক, অর্থাৎ প্রায় 30,000-এর বেশি বিভিন্ন পর্যায়ে মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমি সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধার চিত্তে ওই সমস্ত শাহাদতদের স্মরণ করছি, আহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং স্মরণ করছি। যারা পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন আছেন তাদেরকেও স্মরণ করছি। একই সাথে আরেকটি স্মরণ না করলে নয়, সেটি হচ্ছে বিগত 16 বছর ব্যাপী আন্দোলন, সংগ্রাম, খুন, গুম ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে নির্মমতা, নিষ্ঠুরতা রাজনৈতিক কর্মীদের উপর, সাংস্কৃতিক কর্মীদের উপর এবং সামাজিকভাবে স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার নির্যাতন করেছেন, সেখানেও হাজার হাজার নেতা কর্মী এবং কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। প্রায় 1.5 লক্ষ মামলার মাধ্যমে প্রায় 80 লক্ষ লোককে মামলার মাধ্যমে জর্জরিত করে মামলার মাধ্যমে নির্যাতন করেছেন। তাদের প্রতিও আমি আজকের এই 5 আগস্টে স্মরণ সভায় শ্রদ্ধা চিত্তে তাদের স্মরণ করতে চাই। আজকে যেহেতু একটি সাংস্কৃতিক বলে অনুষ্ঠান, মোকাবিলা নয়, আজকে রাজনৈতিক কোন বক্তব্য নয়,
আমরা যারা সাংস্কৃতিক কর্মী, আমরাও মাঠে ছিলাম। সাংস্কৃতিক কর্মীরা যখনই পৃথিবীর যে কোনো ইতিহাসে স্বৈরাচার পতনে সাংস্কৃতিক কর্মীরা যখনই অগ্রণী ভূমিকা পালন করে, সাংস্কৃতিক কর্মীরা যখনই মাঠে আসে, আন্দোলনের সক্রিয় হয়, তখনই কিন্তু একটি স্বৈরাচারের পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। ঠিক এমনি ভাবে এই জুলাই আগস্ট বিপ্লবেও রাজনৈতিক আন্দোলন 16 বছর ব্যাপী চললেও জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, তখন সাংস্কৃতিক কর্মীরা, ব্যান্ডের শিল্পীরা, সঙ্গীত শিল্পীরা, নাটকের শিল্পীরা, চলচ্চিত্রের শিল্পীরা, কবি সাহিত্যিকেরা একে একে কিন্তু 29শে জুলাই আমি যে কথাটি বলছি সেই সময় থেকে কিন্তু একে একে বেরিয়ে আসছিল। তারা সংহতি প্রকাশ করছিল। ঠিক একইভাবে পেশাজীবীরাও এই আন্দোলনের সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার ফলে 3রা আগস্ট শহীদ মিনার থেকে যে ঘোষণা 8 দফা কর্মসূচি কোঠা আন্দোলনে ছিল, সেই 8 দফা কর্মসূচিকে নস্যাৎ করে, বাতিল করে একটি দফা, একটি দাবি শেখ হাসিনা কবে যাবে, অর্থাৎ এক দফা কর্মসূচির ভিত্তিতে 1 দফা দাবিতে কিন্তু 3রা আগস্ট কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচিতে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি জনাব তারেক রহমান সর্বস্তরের নেতাকর্মীদের কিন্তু অংশগ্রহণ করার জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। সুতরাং আমি মনে করি এই আন্দোলন শুধু এককভাবে কারো, কোন দলের, কোন সম্প্রদায়ের, কোন গোষ্ঠীর একক দাবিদার হতে পারে না। এই আন্দোলনের নেপথ্যে এবং প্রকাশ্যে মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান সহ এই দেশের ছাত্র জনতা এবং এই দেশের পেশাজীবীরা, এই দেশের সাংস্কৃতিক কর্মীরা এবং একই সাথে এই দেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ। কারণ অবাক কাণ্ড, এত বড় আন্দোলন, পৃথিবীতে আন্দোলন কয়েকটি হয়েছে। মাও সেতুকের নেতৃত্বে 1949 সালে যে লং মার্চ হয়েছে, মাসের পর মাস লং মার্চ হয়েছে। খামেনির নেতৃত্বে ইরানের যে সাংস্কৃতিক বিপ্লব হয়েছে, ঠিক একইভাবে কিন্তু একটি মিরাকেল ঘটনা বাংলাদেশে একটি কিন্তু এই বিপ্লবকে আমি গণ অভ্যুত্থান না বলে, গণ অভ্যুত্থান যদি আমি বলি, এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ সাংস্কৃতিক আন্দোলন, সেটাকে বলবো যাবে না। কারণ এই সাংস্কৃতিক বিপ্লব যখনই হবে তখনই পরিবর্তনের সম্ভাবনা দেখা দেয়। আজকে সংস্কার হচ্ছে, সংস্কারের মাধ্যমে সর্বস্তরে পরিবর্তন কিন্তু দৃশ্যমান। তাই আমি মনে করি এটা গণ অভ্যুত্থানের পাশাপাশি একটি সাংস্কৃতিক বিপ্লব ছিল। এই সাংস্কৃতিক বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের সাংস্কৃতিক কর্মীরা। তাই আমি পরিশেষে বলবো, আজকের এই মূকাভিনয়ের মাধ্যমে আমাদের জুলাই বিপ্লব সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে যে মাহবুব যে অভিনয়ের মাধ্যমে, মূকাভিনয়ের মাধ্যমে যে আপনাদেরকে মঞ্চস্থ করবেন, প্রদর্শন করবেন তার অভিনয়, তার সাফল্যতা এবং সমস্ত শাহাদতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। কথাগুলো শুনলাম আমরা রফিকুল ইসলাম রফিক ভাইয়ের কাছ থেকে। সম্মানিত সুধীজন, সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি এই মুহূর্তে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে, আমি কিন্তু নিজের কথাও একটু বলি এই সুযোগে। প্রায় 21 বছর যাবৎ আমি থিয়েটার করি, নাট্যাঙ্গনের সাথে অনেক বছর হয়ে গেছে। এর মাঝে 1.5 যুগ আগে আমি মিঠুন মাহবুব ভাইয়ের কাছ থেকে আমরা টিএসসি তে, আমি ইকবাল বেশ কয়েকজন আমরা মাইমের কাজ করতাম। তখন থেকে দেখেছি যে এই মানে তার যুদ্ধটা আমরা খুব কাছ থেকে দেখেছি। এবং রানা ভাইয়ের যে নাটকটা দামাল ছেলে নজরুল, সেটাও 2006, 7, 8 ওই সময়টাতেই করা। তখন থেকেই আসলে এই মানুষগুলোর সাথে আমার খুব ভালো সম্পৃক্ততা, সেই সুবাদে আমি তাদের সম্পর্কে খুব ভালো জানি। মাহবুব ভাই সেই সময় থেকে অনেক পরিশ্রম করে আসছেন। আমি নুর হোসেন রানা ভাই কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন, তার কথার কোট করে, এবং আমি যেহেতু সাবেক মাইমার্টের একজন সদস্য ছিলাম, সেই জায়গা থেকে এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলো
আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি, তাকে উদ্দেশ্য করে আমার কথা বলা, তারপরে আমি তাকে ডাকবো মঞ্চে বক্তব্য রাখবার জন্য। সম্মানিত সুধীজন এবং আমাদের আলোকিত মানুষ, আমাদের অনুষ্ঠানের অতিথিদের মধ্যমণি, সকলের প্রিয় আমাদের অভিভাবক, এবং এই শুধু বর্তমান সময়ে অভিভাবক তা নয়, সেই 92 থেকে রানা ভাই বলতেছিল যে তার হাত ধরেই, রেজা ভাইয়ের হাত ধরেই এই রানা ভাই আসা, বা আমাদের মতো অনেক তরুণরা সেই সময় আস্তে আস্তে এই সাংস্কৃতিক জগতে পদার্পণ করে, এবং তার কাছে আমাদের চাওয়া পাওয়া গুলো অনেক অনেক আবদার। আমি তার বক্তব্যের আগে রানা ভাইয়ের কথার উপর বক্তব্য একটা কোট করছি এবং আরেক কিছু আমি যোগ করছি। তিনি একটি আবদার করেছেন আমাদের রেজাউদ্দৌলা চৌধুরী ভাইয়ের কাছে যে নিধন মাহবুব একটি উৎসব করতে চায়, সেই ব্যাপারে উনি সহযোগিতা করবেন। আমি জানি তার বক্তব্যে সেই বিষয়টা চলে আসবে, তবে তার সাথে আরেকটু যোগ করে দিই। মাহবুব ভাই, আমি কিছুক্ষণ আগে বললাম যে দীর্ঘদিন যাবত এই মাই মাঠের সাথে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে, এবং উনি দেখেছেন আপনারা, উনি ভালো কবিতাও লেখা, আজকে তার আমরা প্রমাণও পেলাম। উনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, নিজে গান গেয়েছেন, অভিনয় করেছেন, নির্দেশনা দিয়েছেন, বহু গুণে গুণান্বিত একজন মানুষ। কিন্তু সবকিছু ছাপিয়ে তাকে চেনে কিন্তু এই মাই মাঠের প্রতিষ্ঠাতা হিসাবে, এবং মাইমের অন্যতম একজন। আমরা রানা ভাইয়ের বক্তব্য বলছিল যে পার্থ মজুমদার, তাকে আমরা অনেকেই হয়তো চিনিও না, এই প্রজন্মের যারা, কিন্তু এই প্রজন্মের আমার মনে হয় অনেকেই এই নিধন মাহবুবকে চেনে। টেলিভিশনে একাধিক প্রোগ্রাম গিয়েছে, মুকাকু, এটা সেটা, যার কারণে বিভিন্ন জায়গায় গেলে বাচ্চারা তাকে খুব ভালো করে চেনে। কিন্তু দুঃখের বিষয়, রেজা ভাইকে উদ্দেশ্য করে বলছি, আমাদের যারা বোদ্ধা মহল আছে, যারা এই সাংস্কৃতিক জগতের হর্তাকর্তা এবং দীর্ঘদিন শিল্পকলা একাডেমিতে যারা রাজত্ব করেছে, শুধু শিল্পকলা না, সাংস্কৃতিক জগতের যারা রাজত্ব করেছে, সেই সমস্ত মানুষগুলো এখনো হায়নার মতো উৎপেতে আছে। এই 5ই আগস্টের পর থেকে গত 1 বছরে 3টা অনুষ্ঠান হয়েছে মাইমকে নিয়ে শিল্পকলা একাডেমিতে, কোন অনুষ্ঠানে মাহবুব ভাইকে ডাকা হয়নি। এবং গত কদিন আগে 1 সপ্তাহের একটি মাইমের একটি কর্মশালার আয়োজন করেছে, সেখানে কে বা কারা করেছে আমরা কেউ জানি না, মাইমার জানে না, নিধন মাহবুব জানে না, তিনি একজন সাংবাদিক, সে জানে না, এবং তাকে জানানো হয়নি। শুধু তাই নয়, রেজা ভাইকে উদ্দেশ্য করে বলছি, আজকের এই নিধন মাহবুবের উইকিপিডিয়াতে তার নাম দিয়ে সার্চ দিলে তার অনেক কিছু চলে আসতো, সেগুলো মুছে ফেলা হয়েছে। তার মানে কি, 5ই আগস্টের পর থেকে আমরা গত 1 বছর কি পেলাম, এই যোদ্ধারা কি পেল, এগুলো নিয়ে আমাদের অনেক আক্ষেপ আছে, অনেক দুঃখ আছে। আপনি এই বিষয়গুলো দেখবেন। আপনি সাংস্কৃতিক জগতের অভিভাবক, আজকে নিধন মাহবুবের অভিভাবক, আমাদের মতো নাট্যপ্রেমী, আমাদের মতো সংস্কৃতি কর্মী যারা আমরা তরুণ আছি, যারা আমরা এই সাহসিকতা নিয়ে এগিয়ে যেতে চাই, যারা জুলাই বিপ্লবে অবদান রেখেছে, তাদের পক্ষ থেকে আমি আপনার কাছে আবেদন করব এই বিষয়গুলো আপনি দেখবেন, এবং এই নিধন মাহবুব যে বঞ্চিত হচ্ছে, এই বঞ্চিত জায়গা থেকে আপনার সহযোগিতা প্রত্যাশা করছি। কিভাবে কি করা যায় জানি না, তবে একটি উৎসব না করলেই নয়। তবে আমিও মনে হয় একটু ঝাঁঝালো কথা বলে ফেলছি, এ পর্যায়ে একটি আবৃত্তি শুনে নিচ্ছি। আবৃত্তির পরে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ডেকে নেব। মঞ্চে আসছে একটি আবৃত্তি নিয়ে রবি। এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, এই 56,000 বর্গ মাইল রক্তে ভেজা সবুজ প্রান্তরে আমার পতাকা। আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। আমি বসে থাকবো সন্তান হারা মায়েদের কান্নার পাশে, অজ্ঞাত আমাদের পিতাহীন কবরের পাশে, গুম হয়ে যাওয়া মানুষের অনস্তিত্বের পাশে। আমি বসে থাকবো একটা সাদা কালো ছবি নিয়ে। এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, একদিকে সমুদ্র, 3 দিকে কাঁটাতার। আমি কোথায় যাব? আমি লাশ হয়ে ঝুলে থাকবো রক্তাক্ত কাঁটাতারে। খুনিদের তাবৎ বুলেটের নিশানা হয়ে আমি দাঁড়ায় থাকবো মুক্তির মিছিলের যে কোনো প্রান্তরে। তবু এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, যার যা কিছু হারাইছে, খোয়া গেছে চিরতরে, আমি তার তা কিছু হয়েই রয়ে যাব এইখানে। ভাইয়ের লাশ কান্ধে নিয়েও জালেমের বিরুদ্ধে শটান থাকে যে মুষ্টিবদ্ধ হাত, সেই হাতই কাটতেছে ভূমির সোনালী ফসল, সেই হাতই ঘোরাচ্ছে কলকারখানার তাবুক মিশিয়ে। এই হাতেই লেখা হোক অনাগত আগামীর ইতিহাস। আমি সেই ইতিহাসের সকল দায় হাসি মুখে কাঁধে তুলে নেব। তাও এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, জীবন আর মরণের ভেদাভেদ লুপ্ত এইখানে। এই আয়না ঘরের ঠান্ডা মেঝেই আমার বিছানা, সেখান থেকে মাঝ রাতে উঠে এক বেআপ্রু জীবন হয়ে দৌড় দেব আমি। সামান্য একটা বুলেটের জন্য কানবো ধার,
সন্তান আমার বলবে, আব্বু তুমি কাঁদতেছো যে? আমি সেই সন্তানের মাসুম বয়সে থেকে যাব। ক্ষমতার সাথে আঘাত না করে রাজপথে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন যে বুদ্ধিজীবী, আমি তার গুরুত্ব না পাওয়া একটা পাবলিক লেকচার হয়ে থেকে যাব। যে কৃষক কাস্তে হাতে লড়তে জানে, যে শ্রমিক হকের জন্য মরতে জানে, যে মানুষ বদ্ধভূমি করে শনাক্ত করতে পারে ছিন্ন ভিন্ন লাশের পরিচয়, আমি তাদের ইনকিলাব রুহু হয়ে থেকে যাব। থাকবো না কেন? থাকবো না কেন? মেঘে মেঘে গর্জে উঠছে আকাশ, বিরহ বা বিচ্ছেদ নয়, এ বর্ষা বয়ে নিয়ে এসেছে বিপ্লবী হাওয়া। দেয়ালে দেয়ালে রক্তের হরফে অনুবিদিত হচ্ছে অনাগত সময়ের ইশতেহার। আজাদির মিছিলের সামনে হাঁটু গেড়ে কান্নারত আজরাইল। থাকবো না কেন? মৌতের গর্ভে জন্ম নেওয়া মানুষের সামনে থমকে দাঁড়িয়েছে সময়। ক্যালেন্ডারের আজ আর কোনো অর্থ নাই। থাকবে না কেন? পদ্মা মেঘনা যমুনায় বইছে নতুন মৌজের পানি। সৃষ্টির প্রথম প্রহরের মতো লাল হয়ে উঠেছে এই জুলাইয়ের বাংলা। মারণাস্ত্রের ধাতব স্পর্শে রুহু ফিরে পাচ্ছে কাদামাটির নতুন মানুষ। ভালোবাসা জানাচ্ছি এবং জুলাই সমাজের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ। আমিন ভাই আমাদের খুব পছন্দের মানুষ। আমিন ভাইকে আমি একটু মঞ্চে রাখছি, একটি আবৃত্তি এই সুযোগে শুনে নিই আমিন ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ। নিথর মাহবুবের মাইম আর্ট আজকে রক্তে আগুন লেগেছে এমন একটি মাইম নিয়ে উদ্বোধনের অনুষ্ঠান করতে যাচ্ছে, যদিও মাইমটি আগে হয়েছে। আজকে আমাদের বাংলাদেশের বিশিষ্ট গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউদ্দৌলা চৌধুরী ভাই এখানে উপস্থিত আছেন। আমারও সৌভাগ্য হয়েছিল অনেক বছর আগে জাসাস যখন প্রথম সৃষ্টি হয়, প্রথম যিনি রেজাউদ্দৌলা ভাই আহ্বায়ক ছিলেন, সেখানে আমি সদস্য হওয়ার জন্য গিয়েছিলাম। তো দীর্ঘ অনেক বছর পর আজকে মঞ্চে পেয়েছি। আমি এর মধ্যে শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডই করে গেছি। বিগত ফেসিস্ট সরকারের ইতিহাস বলে কোনো শেষ করা যাবে না, সবাই বলেছে। আমি সামান্য একটি কথা বলতে চাই। নিথর মাহবুব একজন জীবন যোদ্ধা, সাংস্কৃতিক যোদ্ধা। সে যে পরিমাণ যুদ্ধ করে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, আসলে আমাদের প্রত্যেকের উচিত এমন যোদ্ধাদের নিঃস্বার্থভাবে সততার সাথে সাংস্কৃতিক যোদ্ধা, জীবন যোদ্ধাদের পাশে দাঁড়ানো। এবং এটা অবশ্যই আমাদের রেজাউদ্দৌলা চৌধুরী ভাইরা অবশ্যই পাশে থাকবেন। তারা এই যুদ্ধ করে আজকের অবস্থানে এসেছেন। আমি আমিনুল হক, আমি দীর্ঘদিন যাবত নাটক করেছি। আজকে প্রায় 16 বছর বাংলাদেশ টেলিভিশনের উচ্চ গ্রেডের অভিনেতা হয়েও একটি নাটকে অভিনয় করতে পারিনি। এগুলো কিন্তু বিগত সময়ের যে ফল। আজকে এই আগস্টে যারা জীবন দিয়েছে, তারা তাদের শহীদের আত্মার বিনিময়ে আজকে আমরা এই অবস্থানে ফিরে এসেছি। আমরা চাই অতীতের মতো আর যেন এমন ফেসিস্ট এবং লুটেরা খুনি সরকার যেন আর প্রতিষ্ঠিত না হয়। আমি এই জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত করছি, যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করছি। আমি এই জুলাই যোদ্ধা এবং এই নিথর মাহবুবের একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই। সাহস। চোখের জল শুকিয়ে এখন হয়ে গেছে বারুদ, রক্ত এখন ফুয়েল আমার, জ্বালবো এবার আগুন। সাহস থাকলে চালাগুলি, ভয় করি না মরণ। চোখ মেলে চোখ দেখ, আমার পিছে ছাত্র জনতার ঢল। খুঁজছি সবাই তোদের কবর, মরবি এবার তোরা। স্বাধীন দেশে রাখবো না আর স্বৈরাচারের কারা। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় আমিন ভাইকে। এবং সেই সাথে এই আমিন ভাইয়ের আবৃত্তিটাও কিন্তু নিথর মাহবুব ভাই লেখা। দুজনকেই ধন্যবাদ। ডেকে নিচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার কাছে আমাদের অনেক আবদার, অনেক চাওয়া পাওয়া, এবং উনি সবসময় আমাদেরকে সেইগুলো পূরণও করেন। আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন অনুষ্ঠানে তাকে ডাকলেই পেয়েছি। আপাতমস্তক সাংস্কৃতিক জগতের একজন মানুষ, জাসাদের অন্যতম কাণ্ডারী, সাবেক সভাপতি, আমাদের আজকের আয়োজনের মধ্যমণি। ডেকে নিচ্ছি রেজাউদ্দৌলা চৌধুরীকে। সবাই একটা বিসমিল্লাহির রহমানির রহিম। নিথর মাহবুব একজন কবি, একজন অভিনেতা, একজন শিল্পী, একজন
জুলাই বিপ্লবী। চারিদিকে নিথর মাহবুব তার মুখোমুখি দিয়ে জুলাইয়ের বিপ্লবের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, বিভিন্ন সামাজিক সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকের আয়োজন ক্ষুদ্র হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়োজন। এই কারণে জুলাইয়ের চেতনায় উদ্ভাসিত একটি সন্ধ্যা, যেখানে তার একক অভিনয় দিয়ে সে আন্দোলনের কথাগুলো আমাদের সামনে তুলে ধরবেন। প্রথমে আমি এই অনুষ্ঠানে আসার পর চিন্তা করলাম যে দর্শক কম থাকলেও আলোচক আছেন এবং শিল্পী আছেন, তাদেরকে দিয়ে একটা সাংস্কৃতিক যে অভিযাত্রা শুরু হয়েছে এটিকে উৎসাহিত করা উচিত। জোড়ায় যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রতিনিয়ত, চোখ হারিয়ে, হাত হারিয়ে, পা হারিয়ে, এই যুবকগুলো, যুব ছেলে, এতে অল্প বয়স, তারা এখন সারা পৃথিবীতে একটা অন্ধকার দেখছে। তার ওই চোখে, জোড়াইয়ের সময় যে চোখ ছিল সেই চোখে অন্ধ হয়ে গেছে, তার মাকে এখন দেখতে পায় না, বাংলাদেশের সবুজ শ্যামল ভূমি দেখতে পায় না, বাংলাদেশের আকাশ দেখতে পাচ্ছে না। এই যে মৃত্যু পরীর কথা বলা হচ্ছে, এই মৃত্যু পরী একদিন বদ্ধভূমি ছিল, এটাও যেমন সত্য, তেমনি মৃত্যু পরীতে আমরা বারবার দাঁড়িয়ে আমাদের অতীতের বীর সাহেব সিপাহী সালারা যুদ্ধ করেছেন প্রতিনিয়ত। আমরা যদি বলি ৫,০০০ বছর আগের যে আমাদের ইতিহাস, সেই ইতিহাস থেকে আজকে পর্যন্ত আসার পথে প্রতিনিয়ত আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। আমরা যুদ্ধ করেছি দিল্লির শাসনের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করেছি আগ্রাসনের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করেছি ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য। অর্থাৎ প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় আমরা যুদ্ধ করে যাচ্ছি। আমরা আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার যুদ্ধে তাদের জীবন দিয়ে যেভাবে আমাদের স্বাধীন পতাকা অর্জন করে দিলেন, সেদিন আমরা দেখেছি যিনি স্বাধীনতার ডাক দেওয়ার কথা ছিল, তিনি পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেলেন। একজন মেজর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রিপোর্ট করে এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কারণ তিনি ছিলেন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার একটি কণ্ঠ। 1962 সালে পাক ভারত যুদ্ধের সময় সে ক্যাপ্টেন ছিল। সে ক্যাপ্টেন পাক ভারতের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বীরত্ব খেতাব অর্জিত করেছেন, বীরের খেতাব অর্জন করেছিলেন। সেই মেজর জিয়াই স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। শুধু তাই না, তিনি নিজে যুদ্ধ করেছিলেন, জেট ফোর্স তৈরি করে তার যে যুদ্ধের ঘটনা সেটি শুনলে এখনো আঁতকে ওঠে। ইতিহাস সত্য কথাই বলবে, এবং ইতিহাসের পট পরিবর্তনে জিয়া রহমানকে ৭ই নভেম্বর আবার সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছিল। এদেশের সিপাহী জনতা ৭ই নভেম্বর 19৭৫ সালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করেছিল। জিয়া রহমান রাজনীতিতে এসে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে পরিচ্ছন্ন করার চেষ্টা করলেন। জিয়া রহমান রাজনীতিতে এসে আমাদের আইডেন্টিটি বাংলাদেশি জাতীয়বাদ দিয়ে গেলেন। জিয়া রহমান রাজনীতিতে এসে সুদূর পরাহত বাংলাদেশকে একটা নতুন স্বনির্ভর বাংলাদেশ করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। জিয়া রহমান ৭০ দশকে বসে ১০০ বছরের বাংলাদেশ নির্মাণ করার চিন্তা করলেন। তার মধ্যে দেশপ্রেম এখনো মানুষের কথায় আছে, তার শত্রুরাও তাকে কখনো বলতে পারবে না তিনি দুর্নীতিগ্রস্ত। অর্থাৎ একটা সহজ সরল এবং সৎ মানুষের রাজনীতি ছিল বাংলাদেশে জিয়া রহমানের। সে রাজনীতির ধারণায়, সে রাজনীতিকে ধারণ করতে হবে সবাইকে, এবং সেই রাজনীতি ধারণ করে পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করেছেন। তার উপর আগ্রাসন এসেছে। ওয়াজির দেখেছি ভারতীয় আগ্রাসনে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, তারেক রহমানের উপর আক্রমণ করা হয়েছিল, তারেক রহমানকে এমন ভাবে নির্যাতন করা হয়েছিল, মৃত্যুর মুখোমুখি তাকে দাঁড় করা হয়েছিল। কি অপরাধ ছিল আরাফাত রহমানের, যে বাচ্চা ছেলে আরাফাত রহমানকে নির্যাতন করা হলো, পরবর্তী পর্যায়ে আরাফাত রহমানকে মৃত্যুর করে ঢলে পড়তে হলো। বেগম জিয়া কি অপরাধ ছিল? একটি অপরাধ ছিল যে বাংলাদেশকে কব্জার মুক্ত করার জন্য, একটি অপরাধ ছিল আগ্রাসন মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ নির্মাণ করার জন্য। সেই অপরাধে বেগম জিয়াকে বিনা বিচারে জেল থাকতে হয়েছে অনেক বছর, নির্জন কারারুষ্টে তাকে থাকতে হয়েছে, অসুস্থ করা হয়েছে তাকে। এইভাবেই ন্যাশনালিস্ট ফোর্সকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। আজকে আমরা শুধু কেনই কথা বলছি, সাংস্কৃতিক যখন ধ্বংস করা হয়
মনে করতে হবে গণতন্ত্রের চর্চা দেখেন নিষিদ্ধ হয়ে যাবে। প্রথম আঘাত সংস্কৃতির উপর আসে। আমাদের আজকে নাটক বলেন, আমাদের কবিতা বলেন, আমাদের গান বলেন, আমাদের সমস্ত পরিচর্যা সাংস্কৃতিক মন্ডলীর যে কাজগুলো আছে সেটার উপর আঘাত আসবে। এই আঘাত আসলে বুঝতে হবে যে স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকাররা সেখানে চেপে বলবে। এই কারণেই গত 15 বছরে সাংস্কৃতিক আন্দোলন করা যায় নাই। গত 15 বছরে এদেশের জাতীয়বাদী চেতনায় বিশ্বাসী কোন লোককে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি। আপনারা জানেন যে বিএনপির মতো অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে, আইন আসামি নিয়ে বন্দী করা হয়েছে, তাদের লাশ এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাতের নেতাদেরকেও হত্যা করা হয়েছে। আর বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে এবং শাপলা চত্বরে সেই ছোট ছোট হাফেজ বাচ্চাদেরকেও নির্মমভাবে নিষ্ঠুর হত্যা করা হয়েছে। এই হত্যাযজ্ঞ কেন চালানো হয়েছে? ভয়, ভীতি, সন্ত্রাস সৃষ্টি করে তার ফ্যাসিস্ট শাসনকে অব্যাহত রাখার জন্য, যে কারণে সে মানুষের গুলি করা একটা নেশায় পরিণত হয়েছিল। জুলাই আন্দোলনে যখন চলছে বাংলাদেশে, তখন তাদের উপর নির্বিচারে গুলিবর্ষণের যে ঘটনা, এই বিভৎস ঘটনায় সারা পৃথিবী থমকে গেছে। জাতিসংঘ থেকে শুরু করে সমস্ত জায়গায় এই নির্যাতনের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে। এদেশের সাধারণ মানুষ, ছাত্র সমাজ, যুব সমাজ, রাজনৈতিক কর্মী এবং সাংস্কৃতিক কর্মীরা রাস্তায় নেমে আসলেন। এবং যখনই এই রাস্তায় সাধারণ মানুষ নেমে আসবে, তখন বুঝতে হবে বিপ্লব সম্পূর্ণ হবে, অভ্যুত্থান সফল হবে। এবং সেই কারণে 5ই জুলাই আজকে ঐতিহাসিক দিন, 5ই আগস্ট। এই 5ই আগস্টে এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার বাধ্য হয়েছে। শুধু তাই নয়, সেই সরকারের 300 সংসদ সদস্য তারাও পালিয়ে গেছেন, মন্ত্রী পরিষদ পালিয়ে গেছেন, প্রধান বিচারপতি পালিয়ে গেছেন, এই বাইতুল মোকাররমের ইমাম সাহেব পালিয়ে গেছেন, বাংলাদেশের গভর্নর সহ সবাই পালিয়ে গেছেন। তাদের খোঁজ পাওয়া যাচ্ছে, পুলিশ অফিসাররা অনেকে পালিয়ে গেছেন। কিন্তু যে লোকগুলো এখন আছে তাদের মধ্যে ফ্যাসিস্ট প্রেতাত্মারা কাজ করে যাচ্ছে, যে কারণে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত জিনিস, মানুষের প্রত্যাশার যে জিনিস, যে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে অর্জন করতে চাই, সেটা কেন সম্পূর্ণ হলো না। হলো এই কারণে এই সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা এই কাজগুলো ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমাদের সাবধান হতে হবে। সাবধান হতে হবে এই কারণে বিএনপি হলো আমরারা, একটা ন্যাশনাল স্পোর্টসের আমরারা, একটা ছাতা, যে ছাতা নিচে বিভিন্ন ন্যাশনাল স্পোর্টস গুলো সম্মিলিত হবে এবং তাদের ছায়া দিয়ে থাকবে। প্রথমে বিএনপি আঘাত করার চেষ্টা করা হলো। সারা বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন লেভেল ধরে বিভিন্ন চাঁদাবাজি, বাস্তানি শুরু করে বিএনপির কিছু বিপদগামী ছেলেদের সামনে দিয়ে চাঁদাবাজি, বাস্তানির কথা বলা হলো। অর্থাৎ বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। তেমনি জামাতকেও বিতর্কিত করার চেষ্টা করা হবে, এনসিপিকেও বিতর্ক করার চেষ্টা করা হবে। এই কারণেই করা হবে যারা হল ন্যাশনাল স্পোর্টস, আদর্শের বিরুদ্ধে শক্তি, এই শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করতে হবে, বিভেদ সৃষ্টি করতে হবে। এই বিভেদ যখন সৃষ্টি করতে পারবে, তখন এই যে চেতনার কথা আমরা বলি, যে আন্দোলনের আমাদের যে ফসল, সে আমরা অর্জন করতে পারবো না। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয়গতভাবে। আজকে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আমাদের জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং জুলাই সনদ হবে, তাও আমরা আশা করছি। এবং বাংলাদেশে একটা দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংকট সমাধান হবে, এটাও প্রত্যাশা করছি। কারণ এর বিকল্প নাই, এগুলোর বিকল্প নাই। কারণে যে নির্বাচনের কোন বিকল্প, অনেকে অনেক কথা বলেন, অনেকে বলেন যে পিআর সিস্টেম, পিআর সিস্টেমটাকে অনেকে বুঝে না। আমি একটা লেখা লিখেছি গত কয়েকদিন আগে, পিআর সিস্টেম আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থায় একটা অচল জিনিস, যেটা হবে না, যে করা মুশকিল আমাদের দেশে। আর 4-5টা সংসদ নির্বাচনের পরে যদি কেউ চিন্তা করেন, তাও হবে কেন শব্দ। কারণ আমরা ছোট্ট একটা শিশু ঘরে, আদর ঘরে বসবাস করছি গণতন্ত্র নিয়ে। এইখান থেকে উত্তরণ ঘটাতে হবে। এই জন্য আজকে আমাদেরকে সবাইকে সাবধান হতে হবে। কারণ একটা গল্প বলে আমি শেষ করব। সে গল্পটা হলো, একটা আখের ক্ষেত্রে 3জন চোর ঢুকেছে, একজন খ্রিস্টান, একজন মুসলমান, একজন হিন্দু। মালিক যখন আখের ক্ষেত্রে ঢুকলে 3টে চোরকে গ্রেফতার করতে হবে। মালিক 3জনকে পারবে না। কি করতে হবে? মুসলমানকে বললো, আসো, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমরা ভাই ভাই, তুমি আমার ক্ষেত্রে ফসল খাবে, কোনো সমস্যা নাই। তারপরে বলবে যে আচ্ছা, খ্রিস্টান, এ তো আমাদের ধর্মের সাথে মিল আছে, এক আল্লাহ বিশ্বাস করে। এক হিন্দু তো আল্লাহকে বিশ্বাস করে না, অতএব একে আগে মারতে হবে। হিন্দুকে প্রথম মারে। তারপরে বললো মুসলমান মুসলমান ভাই ভাই, এখন খ্রিস্টান কেন চোর হবে? খ্রিস্টানকেও মারা শুরু করে। তারপরে মুসলমানকে বলে, মুসলমান তুমি নামে, কিন্তু তুমি চোর, অতএব তোমারও শাস্তি পেতে হবে। এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটবে। ঘটবে কারণে
বিএনপিকে আঘাত করা হবে, জামাতকে আঘাত করা হবে, খেলাফত মজলিসকে আঘাত করা হবে, এনসিপিকে আঘাত করা হবে। বিভিন্ন ভাবে বিভিন্ন স্তরে আঘাতের জন্য দিল্লিতে বসে আছে ফ্যাসিস্ট সরকারের লোকেরা, আর বাংলাদেশে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টের লোকেরা অংশগ্রহণ করে শিল্পকলা কেন্দ্রে বলেন, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন, এদের সমস্ত জায়গায় তাদের অবস্থান আছে। এই অবস্থানগুলো দূর করে দিয়ে আমাদেরকে সাংস্কৃতিক অভিযাত্রায় অংশগ্রহণ করতে হবে। জিয়া রহমানের যে রাজনীতি, জিয়া রহমানের যে সাংস্কৃতিক চিন্তা ভাবনা, যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আগামী দিনের প্রত্যাশা রেখে আপনারা যারা বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড হয়ে আছেন, বিভিন্ন বিক্ষিপ্ত অবস্থায় যারা আছেন, তাদেরকে আমরা জাতীয়তাবাদী চেতনা বিশ্বাসী হয়ে আজকের সাংস্কৃতিক আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। সম্পূর্ণটা দেখলে আমার মনে হয় গল্পটা আরো ভালোভাবে বোঝা যেত, এবং যেখানে নিতুর মাহবুব ভাইয়ের উপর যে অফিসিয়ালি আক্রমণ করা হয়েছিল, মাইক্রো করা হয়েছিল, সেই সংলাপগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সব মানে এগুলো বানানো না, সব সেই সময় যা যা হয়েছে সেগুলোই উপস্থাপন করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবং সেখানে সাংবাদিক বলে কথা, তাকে যখন আক্রমণ করা হয়, তাকে যখন মারধর করা হয়, তখনও তার কাছে মাইক্রোফোন ছিল এবং সেই ভয়েস গুলো রেকর্ড করে রেখেছিল, সেগুলোও এই অংশ বিশেষ ছিল। আমার মনে হয় আজকে ওই অংশটুকু আমরা মিস করে গেলাম, বিভিন্ন কারণেই হয়তো অংশ বিশেষ করলো। আমি এ পর্যায়ে আমাদের আজকে অনুষ্ঠানে যে প্রধান অতিথি ছিলেন যেটা ভাইকে মঞ্চে থাকবো, এই সামান্য অংশটুকু দেখে তারা অভিনয় এইখানে আন্দোলনের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সম্পূর্ণ আমি যে আন্দোলনে ছিলাম, আপনারা দেখতেছেন আমার আমি যে আন্দোলনে ছিলাম, আমার রিয়েল আন্দোলনে আমার রিয়েল এবং যে অফিসে যে হুমকিগুলো দেওয়া হয়েছে সেটাও কিন্তু রিয়েল করে, যে আমাকে হুমকি দিয়েছেন শাহরিয়ার করিম সংবাদের নির্বাহী সম্পাদক, এটা তারই কণ্ঠ। দুর্ভাগ্যক্রমে তার কণ্ঠটি রেকর্ড করে দিলে, কারণ আগে একদিন 20 তারিখে যখন আমি একটা রিপোর্ট করি পরবর্তী ছাত্র আহত হলো, তখন যে আসে আমাকে অনেক থ্রেট দেয় আমার রুমের ভিতরে, আমার রুমে ছিল কিন্তু নির্বাহী সম্পাদক, আমি আমার কাছে তুমি আসছে উল্টা আমার উল্টাপাল্টা কথা, কোনো ধরনের রিপোর্ট সরকারের বিরুদ্ধে করা যাবে না এবং আমাকে অনেক ভূমিকা দিয়ে দেয়। প্রথম দিন আমি রেকর্ড করতে পারিনি, তখন দ্বিতীয় দিন যখন উনি আমাকে এগুলি বলতে আসছে, তখন আমি দেন আমি রেকর্ড করে দিই এবং সেই গল্প আপনাদের কাছে শোনালাম। আপনারা নিজে শোনার পর বুঝেন যে এটা কি একটা সাংবাদিকের বৈশিষ্ট্য হতে পারে। সাংবাদিকের স্বাধীন পেশা, আমি আমার স্বাধীন মতো কাজ করি, উনি আমাকে পরামর্শ দিতে পারে, সুন্দরভাবে বলতে পারে, উনি আমাকে দালাল বলতে পারে না, উনি আমাকে নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ বলে উপহাস করতে পারে না, এই বিয়ের কথা। কিন্তু আমি আগে বলতে আমি বিচার পাইনি, আমি এখনো 3 লাখ টাকা সম্পাদের কাছ থেকে পাই, 3 লাখ টাকার উপরে আমার টাকা দেওয়া হয়। কেন আমাকে আঘাত করেছে? আমার সমাজের একটা কাজ তারটা কিন্তু ওখানে আমাকে মেরে কাজ করে দেওয়া। তো আমি ত্রিপুরার সাংবাদিকদের কাছে কোথাও কোনো বিচার করি, আমি যে বিচার আসলে পাবো কিনা আমি আপনাদের কাছে নিশ্চয়ই নিয়ে ব্যাপারে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের চাওয়া পাওয়ার আপনার মানুষ রেজা ভাই যদি কথা বলবেন, আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি রেজা নিতুর মাহবুবের যে মুখোমুখি আমরা দেখলাম, জুলাই আন্দোলনের সত্য ঘটনাটি চিন্তা হলো আমরা এইভাবে আন্দোলন করতে যে জুলাই যোদ্ধারা বিভিন্ন হুমকির সম্মুখীন হয়েছে এবং আমরা দেখেছি আয়না ঘর সৃষ্টি করা হয়েছিল, সেখানে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, নিষ্ঠুরভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে ফ্যাসিস্ট সরকার সমস্ত মুখগুলোকে বন্ধ করার জন্য, হত্যার মুখগুলো বন্ধ করার জন্য বিভিন্নভাবে পদক্ষেপ। আপনারা জানেন যে সাংবাদিকদের উপর যে অত্যাচার হয়েছে, এক শ্রেণীর সাংবাদিক নামে যে নির্লজ্জ দালালি করেছে সরকার, অর্থাৎ সাংবাদিক পেশা বল স্বাধীন পেশা, সেই পেশায় সত্য জিনিসটা তুলে ধরবে, এটাই তার কাজ। কিন্তু যখন আমরা দেখি একজন সাংবাদিক এত নির্লজ্জ যে সরকারের তর্কিবাহ হিসেবে কাজ করেছে, যা হোক আরো অনেকে আছে ফ্যাসিস্টের সহযোগী হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনি সংবাদের কথা বললেন, বিভিন্ন পত্রপত্রিকা এখন আসছে, অনেক মিডিয়াতে আছে, অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড, এদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে হবে এই কারণে আন্দোলন শেষ হয় না। আমরা যুগের পর যুগ আন্দোলন করেছি, আমরা যুগের পর বছরের পর বছর আন্দোলন করেছি, শত বছর ধরে দেশের মানুষ আন্দোলন করেছে। আমরা আন্দোলন ইতিহাস সবাই জানি, অতএব আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে আন্দোলনের মধ্যে।
আমাদের যুদ্ধের মধ্যে দেওয়ার বিচার এবং প্রতিনিয়ত আমরা যুদ্ধ করে যাব। আজকে তাই আমি আপনাদের অনুরোধ করবো যে আজকে যে বিপ্লব মাহবুবের যে অভিনয়ের মধ্য দিয়ে এই জিনিসগুলো তুলে ধরে নেন, এই জিনিসগুলো আমাদের সমাজ ব্যবস্থায় প্রস্তুত করতে হবে। আমার মনে আছে 1978 সালে জিয়া রহমান সাহেব আমাদের আমরা চায়না গিয়েছিলাম যুব প্রতিনিধি দল হিসেবে। সেখানে চায়না অপেরা দেখলাম। চায়না অপেরায় 10,000 বছর আগে, 5,000 বছর আগে, 3,000 বছর আগে ইতিহাস তুলে ধরছে। তাদের যে নিষ্ঠুর ইতিহাসগুলো ছিল সেগুলো তুলে ধরছে, সুন্দর ইতিহাসগুলো তুলে ধরছে। যে কারণে আজকে আমরা জুলাইয়ের যে বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ হয়েছে, ডকুমেন্টারি নির্মাণ হয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড হচ্ছে, এটা একটা আশার কথা যে আমরা এই ডকুমেন্টারি দেখতে পারি। 2 বছর 50 বছর পর আমাদের জেনারেশন জানতে পারে জুলাই কি ধরনের আন্দোলন, একটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিভাবে মানুষ রুখে দাঁড়িয়েছে। একজন সাংবাদিক হিসেবে, একজন শিল্পী হিসেবে, সাংস্কৃতিক কর্মী হিসেবে, ছাত্র, শিক্ষক, জনতা, সাধারণ মানুষ মানব সন্তানকে তারপরে বলতে যাও, এগিয়ে যাও, মৃত্যুর পথে ছেড়ে দিচ্ছে তার সন্তানদেরকে। সেই সন্তানরা অন্ধ হয়ে গেছে। আমি একটু আগে বললাম যে মা দেখতে পারে না, ভাই বোনকে দেখতে, ছোট্ট আদরের বন্ধু দেখতে পারে না, আর বোন কোনো দেখবে না। তাদের দেখি ভাই এটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই যে আমাদের মাহবুবের যে দেখি ভাই মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করার জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে। সেটা নিয়ে কিছু বলতে হবে না। আমরা সবাই যদি সংগঠিত হই তাহলে সত্যিকার অর্থে আমরা এই যে প্রশাসনের মধ্যে এখন আমাদের সেটা তারা তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আস্তে আস্তে এলিমিনেট করতে হবে। এর আগেও বলছি অনেক ছাত্র বেকার হয়ে গেছে, অনেক ছেলে পেলে বেকার হয়েছে, স্পেশাল বিশেষ করা দরকার ছিল, কিন্তু এই সরকার করে না। আমি কয়েকবার লিখেছি পত্রিকায় যে এই ছেলেদেরকে যে এরশাদের আমলে শর্ট টার্ম বিশেষ হয়েছিল, সেই 10,000 ছেলে 20,000 ছেলেকে যদি বিশেষ দিয়ে আমাদের প্রশাসনা বাড়াতে পারতাম তাহলে এরা সত্যিকার অর্থে জুলাইয়ের যে চেতনা, এই চেতনা হিসেবে তারা কাজ করতে পারে। অতএব আমি মনে করি এই জেনারেশনকে সত্যিকার যে জেনারেশন আছে এদেরকে প্রশাসনে বিভিন্ন পুলিশ বাহিনীকে সংস্কার করে বিভিন্ন জায়গায় এদেরকে সেট আপ করা এবং দরকার। আজকে বিপ্লব মাহবুব এখানে আজকে চাকরি নাই, আমি মনে করি যদি আমার খরচা লাগে আমি কোথাও কোনো পত্রিকা বসে আমি সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে কিছুটা করা হয়েছে। আমি চাই মোকাবিলায় না করি। আমরা কালচার মিনিস্ট্রির পক্ষ থেকে বিভিন্ন সেক্টরে নতুন নতুন সেক্টর আমরা দিচ্ছি, কারণ আমরা দিচ্ছি বা চারটা শিল্পে দিচ্ছি, আমরা দিচ্ছি আমাদের বেটিনিতে কাজ তাদের শিল্পে, গ্রামের মহিলাদেরকে সাংস্কৃতিক মন্ত্রণের কারণে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। এই শিল্পকলা থেকে প্রচুর টাকা লুটপাট হয়ে গেছে, 100 কোটি টাকার বিরুদ্ধে অভিযোগ আছে, দিদির বিরুদ্ধে অনেকের এখনো বিচার হয়, অনেক বিচার হয় না। এদেরকে বিচারে আনতে হবে, বিজেপি থেকে বের করে আমাকে বাংলাদেশ টেলিভিশন থেকে বের করে করতে করো কি করতে হবে বলো। যতটা যে যারা এই দালালি করছে তারাই বিজেপি, তারা কিন্তু এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কেউ নিচ্ছে না তো, আমি আমার মনে হয় আমরা যারা আছি, আমাদের যাতায়াত আছে, আমাদের সাংস্কৃতিক সংগঠন আছে, সংস্থা আছে, বিভিন্ন সংগঠন যারা সবাই মিলে আমরা একটা কাজটা করি। 20 তারিখের জন্য আমরা কারা ভিক্টিম, কালচার সেক্টরে কারা কারা ভিক্টিম কিভাবে হচ্ছে তালিকাটা আমাদের দিলে আমি এদেরকে বসে একটা পরিকল্পনা করতে হবে। আশা করি বলা উচিত আমাদের আজ হোক কাল হোক এখান থেকে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আছে আমাদের এই যে জুলাই চেতনা, চিন্তা চেতনা, ভাবনা, নতুন বাংলাদেশ গড়ার যে মুক্ত চিন্তা, এগুলো আমাদের কাছে শুরু হয়ে যায়। এই জন্য এই চেতনাকে বাস্তবায়ন করার জন্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজন নয়, বিকাশ নয়, আমরা ঐক্যবদ্ধ হয়ে এগুলো মোকাবেলা করি। এটি প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। কিন্তু মাইনের জন্য একটু বেশি অনুদান চাই, যাতে আমি সারা বাংলাদেশে কাজ করতে পারি। এই শিল্পটা একটু পিছিয়ে আছে, আমি চাই অনেক কাজ করতে। এই শিল্পটা একেবারে আমাদের দেশে হারাই গেছিল বাধ্যতা দেওয়ার পরে। সেটা আমি কতটুকু কি করছি এটা সবাই জানে। আমি যে আগামীতে মাই মার্টের জন্য একটা ভালো বরাদ্দ হোক, যাতে সারা বাংলাদেশে এই মাই মার্ট তো আমাদের শিল্প এটা আমরা মনে করি অনেক কিছু আমরা প্রকাশ করতে পারি এবং এই জিনিসগুলো আমাদের প্যাট্রোনাইজ করা উচিত। আমি মনে করি যে শিল্পকলা একাডেমি আছে, সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে, বিভিন্ন ফান্ডিং আছে, এগুলো থেকে কিন্তু আমার পক্ষের ব্যবস্থা রাখে সেটা করবো। এবার কিছু আমরা এটি করছি, কিছুটা হলেও করছি এবং আমার জানার মধ্যে কয়েক হাজার ছেলে মেয়েদেরকে আমরা এবার
বিভিন্ন সংগঠিত এবং অনেকে পেয়ে গেছে এবং আমার বলছে অ্যাকাউন্ট নাম্বার তো অ্যাকাউন্টে চলে যাবে, কারণ ব্যক্তিগত হয়ে যাবে না, এনআইডি থাকবে, অ্যাকাউন্টে থাকবে। শিল্পকলার মাধ্যমে কিছু আবেদন আছে, মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু আবেদন আছে, এগুলোর মাধ্যমে করা হয়। আমি মনে করি যে আবেদন আমাদের দেওয়া হয়, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি। এই জন্যই বলছি আমাদের প্রিয় অভিভাবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের বর্গার রেজাউদ্দৌলা চৌধুরী আমাদের জন্য সদস্য। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আবারও শেষ বেলায় স্বাগতম, অভিনন্দন, কৃতজ্ঞতা। মা মাটি মাতৃভূমি নিজের স্পর্শে বাংলার মানুষ একদিন জুলাই যোদ্ধাদের মতো আজকে প্রধান অতিথি রেজাউদ্দৌলা চৌধুরী আজকে এখন অভিনয়ের অভিনেতা নিথর মাহমুদের মতো সোনার মানুষ হয়ে উঠবে, এই প্রত্যাশাকে ধারণ করে একটি সুন্দর সাজানো বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে আজকের মতো সাজানো অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।